সকালের রান্নাটা তুলি করল। বাড়িতে কোয়েল সহ ওরা 4 জন। ওয়ার্কশপে আজ 6 জন খাচ্ছে, আর বড় ঘরে আছে 27 জন। সকাল 11টায় রিমি রুম থেকে বের হল। হামজা সোফাতে বসে বই পড়ছে। ভীষণ মনোযোগ বইয়ের পাতায় তার। জর্জ অরওয়েলের লেখা 1984 বইটি তার হাতে। ইংরেজ লেখকের লেখা এই বইটি চমৎকার এক রাজনৈতিক ও সরকার ব্যবস্থার আখ্যান। আগের দিন হল রিমি রাগ করত। ওকে ঘুম পাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে এসব ভারী ভারী বই পড়ার অভ্যেস আছে এই লোকের। চোখে সাদা চশমা। 34 বছর বয়সী সৌম্য পুরুষটির দিকে কতক্ষণ চেয়ে রইল রিমি। পরনে সবসময়কার মতন ফতোয়া। কালো কুচকুচে চাপ দাড়িগোফের ভিড়ে পুরু ঠোঁট। কোয়েল এসে হামজার কোলে ঝেপে পড়ে বইটা কেড়ে নিল, তখন রিমির মনোযোগ সরে। হামজা রেগে গিয়ে আবার সামলায়। সে রাগে না। কোয়েলকে পাজা করে তুলে নাকে নাক ঘষে বলল, তো আম্মা যান, আপনার খাওয়া হয়েছে? জয় কোথায় গেতে বলো, তাড়াতাড়ি বলো। উমম বেড়াতে গেছে। তুমি যাবে বেড়াতে আম্মা? অভিমানে মুখ ফুলালো কোয়েল। ওর বউ তাকে ঠিকই সাথে নিয়ে গেল, আমায় নিল না। আসুক এবার। হামজা হেসে ফেলল। অভিমানে মুখ ছোট করে মামার গলা জড়িয়ে ধরে বসে থাকে কোয়েল। একটু পর ফুপিয়ে ওঠে, মামা। হামজা চমকে ওঠে। নরম আধভাঙা কণ্ঠের মামা ডাকটা কেমন যেন শোনালো কানে হামজার। বাবা। ঠিক যেন এমন। ঘন চোখের পাপড়ি ভিজে উঠেছে কোয়েলের। এত সুন্দরী হয়েছে তুলির মেয়েটা। তুলির চেয়েও সুন্দরী। ত্বকের ওপর দিয়ে রক্তের বর্ণ ছুটে আসে, গোলাপি চামড়ার রং বাচ্চাটার। সেই ছোট্ট চোখের ছলছলে দৃষ্টি হামজাকে অস্থির করল, জড়িয়ে ধরল অজান্তেই সে। কি হয়েছে আম্মাজান? কাঁদছেন কেন? পানি গড়িয়ে পড়ল কোয়েলের চোখ বেয়ে। পাপাতা আসে না কেন? তরুতাও নেই। কার হাতে খেলব বলো তো? পাপা বলেছিল চলকেটার টয় আনবে আমার জন্য। এলোই না। আমি তাল ওপর লাগ কলেতি। শোনো মামা, তরুকে কোথায় পাঠিয়েছ? আমার খেলার লোকই তো নেই কেউ। বই রেখে কোয়েলকে কোলে তুলে বলল, আপনি কি মামার সাথে বেড়াতে যেতে চান আম্মাজান? মামা যদি আপনাকে নিয়ে যেতে চায়? কথাটা একটু সময় নিয়ে বুঝে হাসল কোয়েল। ভেজা চোখ, ঠোঁটে হাসি। হামজা আলতো হেসে শক্ত করে জড়িয়ে ধরল কোয়েলকে। সে বাচ্চাদের আদর দিতে পারে না, কিভাবে কি করবে তাই বুঝে পায় না। রিমি বিছানা গোছাচ্ছিল। সারারাত কেঁদেছে। শেষ রাতে যখন হামজা বেরিয়ে গেল ঘর থেকে, তারপর একাধারে কেঁদেছে। হামজা দেখল ভারী মুখখানা রিমির। কিছু বলল না, চুপচাপ মানিব্যাগটা ট্রাউজারের পকেটে পুরে কোয়েলকে নিয়ে বের হল। রাস্তায় এত মানুষের অভিবাদন, সালাম, সম্মান, সবটাই মুখের রোবটিক হাসি দিয়ে সামলে নিল। ভেতরে নাম না জানা এক অস্থিরতা। অসহ্য লাগছে বিষয়টা। অপরিচিত যন্ত্রণা এই এক। ভোররাতে সে রুম থেকে বেরিয়ে 2 জগ পানি ভরে নিয়ে সোজা বড় ঘরে গিয়ে উপস্থিত হয়েছিল। মেঝের ওপর ক্লান্ত দেহগুলো ছিটিয়ে পড়ে আছে। ক্লান্ত, অভুক্ত, ক্ষততে ভরা দেহগুলো ঘুমিয়ে আছে ওভাবেই। জেগে আছে 3 জন। কিসের যেন এক আলোচনা চলছিল। হামজার উপস্থিতিতে চুপ হল সকলে। জগদুটো রেখে হামজা বসল মোড়া টেনে নিয়ে। মুরসালিনকে বলল, পানি খাবে? মুরসালিন জবাব দিল না। চুপচাপ চেয়ে রইল। হামজা ক্লান্ত স্বরে বলল, জেদ কমেছে? মুরসালিন হাসে, জেদ? উহু। আগুন, হামজা ভাই, খড়ের গাদায় লাগা আগুন। যা শুধু ধিকধিক করে বাড়ে। 7টা বছর ধরে জমছে ছাইগুলো, নেহাত কমার্ত না, কি বলেন? ভাই হারিয়েছি, বোন হারিয়েছি।
কথা কেড়ে নিল হামজা, ওরকম ছাই সবার ভেতরেই চাপা আছে। টুকটাক চাপা থাকা ছাই ভেতরে জমা ভালোই তো। M-। প্রতিটা গোয়েন্দা সংস্থা, লোকাল থানা, আইনি কার্যালয়, সবখানে, এমনকি রাস্তায় লোক নিযুক্ত করা। পুলিশ কোনোভাবে পলাশের এই বাড়ির দিকে ভিড়লেই খবর চলে আসবে। সেদিন রাতে হামজা SBকে সুন্দর একটা তথ্য জানিয়ে রেখেছে কল করে। বলেছে, পলাশ আজগর, দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, আইনের হাত থেকে বেঁচে দেশের সীমান্তে অবস্থান করছে। সুযোগ বুঝে ওপারে পাড়ি দেবে। আপনারা সীমান্ত এলাকাগুলো কড়া নজরদারিতে রাখুন। আইন কর্মকর্তাদের ধারণা, তাদের 3 জন কর্মকর্তাকে খুন করেছে পলাশ আজগরের লোক, এরপর তাদেরকে ঘোল খাইয়ে পালিয়েছে। এখন দেশ ছাড়ার মতলব। আর তাতে ক্ষুব্ধ হয়ে ঝেঁপে পড়েছে তারা পলাশের পেছনে। কোনোভাবেই সীমান্ত পার হতে দেয়া চলবে না। হামজা পলাশকে ইচ্ছেমতো খাতির করার সময় পেল এতে। সারাদিন রান্নাবাড়া করে, সকলকে খাইয়ে কাহিল অবস্থা জয়ের। সাদা লুঙ্গির ওপর কোমরে লাল গামছা বাঁধা, সাদা লুঙ্গি নোংরায় জর্জরিত। খাঁটি বাবুর্চি লাগছিল দেখতে। একটু পর পর গামছায় ঘাম মুছছে। সকলের খাওয়া হল, সে তখনও অভুক্ত। প্রতিটা আয়োজনে তার সঙ্গে এটা হয়। এমনও হয়, সকলকে পেটপুরে খাইয়ে তার জন্য অবশিষ্ট কিছু বাঁচে না। এটা তার রীতি। নিজের পেট ভেসে যাক, মেহমানদের কমতি রাখা যাবে না। দুজনের গোসল খাওয়া কোনোটাই হয়নি। রূপকথা সন্ধ্যার পর জয় ও পরাগকে খাইয়ে দিতে বসল। খাওয়া হল না শুধু পলাশের। সবে পরাগ 2 লোকমা ও জয় 1 লোকমা খাবার গালে পুড়েছে, তখনই গুলির শব্দ এলো। অর্থাৎ দারোয়ান বশির শেষ। ভাতটুকু না চিবিয়ে বরং থুহ করে ফেলে দিল জয়। সময় নেই খাওয়ার। দৌড়ে ভেতরে গিয়ে পিস্তল ও কুড়ালটা বের করে নিয়ে বাহির আঙিনার দিকে চলে গেল। ছেলেরা তখন সিগারেট ফুঁকতে গেছে কোথাও। পরাগ দৌড়াল জয়ের পেছনে। 6 জন মুখোশধারী আততায়ী। পলাশের শুভাকাঙ্ক্ষীর এক ঝলক। 6 জন 6 দিকে ছড়িয়ে পড়েছে। জয়ের সঙ্গে প্রথমে যার দেখা হল, কুড়ালের আঘাতে তার হাত কাঁধ থেকে নেমে গেল। চিৎকারটা মিলিয়ে গেল। এত নির্জন একটা জায়গা। বিশাল এরিয়াটার গোটাটাই পলাশদের দখলে। ভুলেও কেউ পা দেয় না দূরদূরান্ত অবধি। গাংটা লাশের স্তূপ, তা জানে লোকে। পরাগ পেছনের দিকে গেল। নৌকা বয়ে গাঙের কিনারা ঘেঁষে উঠে এসেছে তার সামনে 2 জন। বাকি 3 জন তখন বাড়ির ভেতরে ঢুকে পড়ল। জয় দ্রুত ভেতরে ঢুকল। ওদের টার্গেট পলাশকে মুক্ত করা। এটা বুঝতে জয়ের যতটুকু দেরি লাগল, ততক্ষণে অন্তুর গলায় ড্যাগার ধরেছে ওরা। অন্তুকে জিজ্ঞেস করে, পলাশ কই? অন্তুর মনে হচ্ছিল, এ যেন সিনেমা। বলল, আমি জানি না। আমি এসেছি গতকাল রাতে। আপনারা কি পলাশকে মারতে এসেছেন? একজন অন্তুর গলা টিপে ধরে খেকিয়ে উঠল, বেশি কথা কস। নাটক করবি না, বল পলাশ ভাই কই? অন্তু দেখল, ওরা প্রচণ্ড উত্তেজিত। যখন তখন ছুরি চালাবে সন্দেহ নেই। বলল, উপরতলায় আছে। উপরতলার 3 নম্বর রুমে। দরজা খোলাই আছে, একটু আগে দেখে এসেছি আমি। অন্তু আদতেও জানে না, উপরতলায় 3 নম্বর রুম বলতে কিছু আছে কিনা। সে উপরতলায় ওঠেইনি আসার পর থেকে। পলাশ মূলত বেসমেন্টে আটক। 2 জন উঠে যায় উপরতলায়। একজন অন্তুকে আটকে রাখল। রূপকথা আছে উপরতলায়। অন্তু আর চোখে তাকায় একবার। ড্যাগারের চোখা মাথাটা অন্তুর গলার চামড়া ছিঁড়ে ফেলেছে ইতোমধ্যেই। তীব্র জ্বলুনি হচ্ছে। অন্তুর মাথা আর কাজ করছিল না। যেহেতু ওরা বাড়ি অবধি চলে এসেছে, অন্তুকে মেরে ফেললেও ওরা ঠিক পলাশকে ছাড়াতে পারবে। তখন জয় ঢুকল। জয়কে দেখেই লোকটা খপাত করে অন্তুর চুল মুঠো করে ধরল।
ড্যাগার আরও একটু শক্ত করে চাপল কণ্ঠনালীর ওপর, জয়কে বলল, আর এক পা এগোবি তো। উহুম। মেরে ফেল। আত্মসমর্পণের ভঙ্গিতে দুহাত উঁচু করে ধরল, বন্দুক থাকলে শুট করে দে ভাই। টপকে দে শালিকে। শালি চরম বেইমান। আমার খায়, আমার পরে, আমার পেছনেই বাঁশ নিয়ে দৌড়ায়। ও বেঁচে থেকে লস ছাড়া লাভ নাই আমার। খুলিটুলি উড়িয়ে দে একদম। লোকটা এক মুহূর্তের জন্য থমকালো এতে। তা যথেষ্ট। জয় অন্তুর দিকে কেবল একবার তাকালো এক মুহূর্তের জন্য। এরপর গুলি চালালো, ঠ্যাং বরাবর। লোকটা ব্যথায় ছিটকে ওঠার সময় ছুরির আঘাত লাগল না। অন্তু জয়ের ট্রিগার লক্ষ্য করে মাথা পিছিয়ে নেয়। জয় এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ে হাসল, দুনিয়ায় গাছের চাইতে বিশ্বাসঘাতকের সংখ্যা বেড়ে গেছে রে মনসুর। এটা কি ঠিক? হামজা ভাই তোরে কত বছর পালছে? পলাশ তোরে কোনো তাবিজে কিনছে, বাপ? জয় লোকটার মুখ বাঁধা থাকার পরেও কণ্ঠ চিনল। কুড়ালের এক কোপে মাথাটা ঘাড় থেকে প্রায় আলাদা হয়ে গেল। এক ঝটকা রক্ত মুখে ছিটে এলো জয়ের। বুকের পশমের ফাঁকে রক্তের দানা আটকে রইল। পরাগ ভেতরে উঠে আসে। খ্যাপা দুটো নেমে এলো উপরতলা থেকে। অন্তুকে পেলে এবার বলি দেবে, এমন মনোভাব। কিন্তু পরাগকে দেখে থমকে গেল, ওরা পরাগকে এখানে আশা করেনি। জয়ের দিকে নজর যেতেই মুখ শুকিয়ে এলো। রূপকথা নেমে আসল, পলাশ এখানে নেই। ওপর থেকে শুনে এলে না আমার মুখে? ওরা আজ আর মালকিনকে পরোয়া করছে না। রূপকথাকে হাতের কাছে পেয়ে ওকেই জিম্মি বানালো। এটা পলাশের অর্ডার। পলাশের বউ পলাশের দুশ্মন। বউকে ছাড় দিয়ে লাভ নেই। দুজন রূপকথাকে অস্ত্রের তলে ধরে পিছিয়ে গেল কয়েক কদম। জয় আঙুল ঢুকিয়ে দাঁত থেকে মাংসের টুকরো বের করছে। ওরা সতর্ক দূরত্ব বাড়িয়ে একটা ছুরি ছুঁড়ে মারল জয়ের দিকে। জয় তোড়াক করে ছুরিয়ে দিকে পরাগকে ধাক্কা মেরে নিজেকে বাঁচায়। পরাগের হাতে লাগল ছুরি। এরপর দুটো মোট তিনটা লাশ পড়ল মেঝেতে। অন্তুর ওড়না টেনে নিয়ে দাঁতের রক্ত মুছল জয়, বিশ্রী স্বাদ এই শালাদের রক্তেও। ঠিক বলিনি পরাগ? পরাগ বদলে বকে উঠল, তোর রক্তের চেয়ে অন্তত ভালো স্বাদ। জয় ভাব নিয়ে ঠোঁট বাঁকায়, রক্তটা আমার বলে কথা। কিন্তু কথা হইল, তুমি টেস্ট কবে করছো, ভাই ফ্রগ? ফ্রগ শব্দের অর্থ ব্যাং। পরাগ থেকে ফ্রগ, জয়ের আবিষ্কার এসব। পরাগ হাসল, তোমার পেছনে যে মারব আমি, বাট দ্য লেডিস ইন ফ্রন্ট অফ মি। রক্তে শার্ট ভিজে উঠেছে পরাগের। অন্তুর ওড়না হাতের এক ছোট্ট ক্ষততে প্যাঁচাচ্ছিল জয়। তাতে অন্তুর গায়ের ওড়না স্বর আসছে। অন্তু হেঁচকা এক টান মারল ওড়নায়, পড়তে পড়তে বাঁচে জয়। একটা থাপ্পড় তুলল অন্তুর দিকে, আবার মারল না। খানিক আগে অল্প খাবার খেয়ে বমি করেছিল অন্তু। মুখটা শুকনো। অন্তুকে বেসমেন্টের সামনে এনে বলল, একটা মজার জিনিস দেখাই চলো। তারপর বাড়ি কেন, জাহান্নামে যেতে চাইলেও দুইজন একসাথে পাড়ি দেব সেই পথ। আফটার অল তুমি আমার ঘরের শালি। দরজা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালায় জয়। অন্তু সোজা হয়ে দাঁড়াল। কেউ উপর হয়ে শুয়ে আছে। মেঝেতে ছোপ ছোপ রক্তের শুকনো দাগ। পায়ে তার শিকলের বেরি। জয় এগিয়ে গিয়ে লাথি মেরে দেহটা উল্টে চিৎ করল। অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে শিউরে ওঠে। পলাশের ছেঁড়াফাড়া দেহ। ছ্যাঁচড়ার মতো হাসল পলাশ। প্যাচপ্যাচে হাসি। চোখ দুটো জলজল করছে। সরু নাকের পাটার নিচে শুকনো রক্ত। হাত তুলে যখন অন্তুকে ইশারা করল, অন্তুর গাটা ঘিনঘিনিয়ে উঠল। ওর পুরো হাত থেতলে গেছে। আধমরা হাল। এতটা বেহাল অবস্থায় কেউ জীবিত থাকতে পারে? শরীরের থকথকে ঘাগুলো থেকে কষানি ও পুঁজ ঝরছে, কোথাও কোথাও জমে আছে। জীবন্ত মাংসে পোকা হলে যেমন গলে গলে পড়ে, কষানি জমে ক্ষতগুলো সেই রকম দেখাচ্ছিল।
অন্তু নিজের অজান্তে দুকদম পিছিয়ে গেল। আব্বুর সেই চেহারাটা মনে পড়ল। ছেঁড়া শার্ট, থেতলে যাওয়া মুখ, কানের কাছে সিগারেটের আগুনের পোড়া, শরীরে রক্ত জমাট বেঁধে কালশিটে পড়া অসংখ্য ক্ষত। অন্তু চোখ বোজে। কি আশ্চর্য! অন্তুর শরীরটা কাঁপছে, চোখ ভরে আসছে। আব্বুর কানে যখন সিগারেটের আগুন চেপে ধরা হয়েছিল, পুড়েছিল জায়গাটা, আব্বু কি চিৎকার করেছিল ব্যথায়। চোখ খোলে অন্তু। সেই তো কতদিন আগের ব্যথা। আব্বু নেই, এর মাঝে অন্তুর সাথে কত কি হয়েছে, কত সহনশীলতা এসেছে অন্তুর মাঝে, তবু কেন সইছে না। তরু ব্লেডে ছিন্ন ভিন্ন শরীর, দুপায়ের মাঝ দিয়ে গড়িয়ে মেঝে ভেজানো পাজা ধরা রক্তের স্রোত, নগ্ন শরীর। মুমতাহিনার খুবলে খাওয়া অর্ধপচা নষ্ট শরীর। জয় আরাম করে একটা চুরুট ধরিয়ে ধোয়া ছাড়ল। মুখে রক্ত লেপটানো। কবির পলাশকে তুলে চেয়ারে বসিয়ে বাঁধে। বেশ শক্তিশালী লাগছিল তখন পলাশকে। হাসছে, ফুটবল চিত্তে ওমন বিশ্রী হাসি অদ্ভুত দেখায়। অন্তু তাকায় জয়ের দিকে। জয় স্থির চোখে ইশারা করে পলাশের দিকে এগিয়ে যেতে বলে। তাতে কিসের যেন প্রশ্রয়, বহুদিনের পরিকল্পনা বোধ হয়, অন্তুর জন্য এক উপহার নাকি? ঠিক যেমন বাচ্চার জন্মদিনে অভিভাবক দিয়ে থাকে, জয় সেভাবেই ইশারা করল উপহারের বাক্সের দিকে। অন্তু বিক্ষিপ্ত ভারী শ্বাস ফেলে। নাক শিউরে ওঠে তার, গলার ভেতরে দলা পাকায়। অন্তু এগিয়ে যাবার সময় জয় এক হাতে সিগারেট ঠোঁটের ভাঁজে ধরে অন্য হাত দিয়ে অন্তুকে সেই কুড়ালটা এগিয়ে দিয়ে বলল, জানটা আমার জন্য রেখো। অন্তু এগিয়ে গিয়ে পিছিয়ে এলো। শরীর কাঁপছে তার। হাতে বল নেই। তার হাত এখনো বুঝি মানুষ খুন করার মতো অথবা পৈশাচিক যন্ত্রণা দেবার মতো শক্ত হয়নি। অন্তু হতাশ হয়, তার হাতে এখনো নমনীয়তা অবশিষ্ট। ঘৃণায় মুখ ফিরিয়ে পিছিয়ে এসে জয়ের হাতে কুড়াল ফিরিয়ে দেয়। জয় হাসল। সে জানত এমনটা হবে। নয়তো কেউ কুড়াল হাতে তুলে দিয়ে শিকারের জান রক্ষার আশা করতে পারে? শেষ একটান দিয়ে গোটা অর্ধেক চুরুটটাই ফেলে দিল। চোখে মুখে লেগে থাকা রক্ত তখন জমাট ধরেছে। কবির একটা বাক্স নিয়ে এলো। তাতে হাতুড়, বাটাল, ছেনি, রেন্স, স্ক্রুড্রাইভার ইত্যাদি সব যন্ত্র মজুদ। পলাশের দুই হাতের পেরেকের আঘাতের জায়গাগুলো পচেগলে পড়ার মতো থকথকে। হাত দুটো যেন আগুনের আঁচে বেশ যত্ন করে ঝলসানো হয়েছে, অবর্ণনীয় সাজা। সেই হাত দুটোকে জয় ইস্পাতের বিমের ওপর রাখে। মানুষের হাতের প্রতিটা আঙুলে 3টা করে হাড়ের সন্ধি থাকে। জয়ের লোহা পেটানো হাত। হাতুড় দিয়ে লোহা পিটিয়ে সোজা করার মতো পিটিয়ে পিটিয়ে পলাশের হাতের এক একটা গিরা ছুটাল। কি যে আর্তনাদ আর চিৎকার সেসব! রূপকথা ছুটে এলো। দরজার কাছে দাঁড়াল। ওকে দেখে পলাশ কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। জয় যখন আরেকটা আঙুলের সন্ধিতে আঘাত হানে, আবার সেই চিৎকার। রূপকথা এবার চলে গেল, একবার পেছনে ফিরে তাকাল, আবার চলে গেল। পলাশ তাকিয়ে দেখল তা। দুই হাতের 30টা অস্থি সন্ধি, তালুর সাথেকার আঙুলের সন্ধি, শেষ অবধি কবজি সন্ধিটা। খুব যত্ন করে সেগুলো ভাঙল জয়। হাত দুটো লুলা হল পলাশের। শুধু চামড়ার সাথে ঝুলে রইল। কোথাও কোথাও ফেটে রক্ত বেরিয়ে এলো। জয়ের হাত ঢেকে গেল সেই নতুন তরল রক্তে। জয়ের মনে হল, এই রক্তটুকু বোধহয় তরুর রক্তের ওপর পড়লে তরুর রক্তের স্রোত থামত, ধুয়ে যেত সবটা। পলাশের চিৎকারে কবির হাতে কান চাপে। ওমন পৈশাচিক যন্ত্রণাকাতর চিৎকার সহ্য করা যায় না। মনে হচ্ছে নরকের দূত যেন কোনো পাপীকে তার কর্মফল দিচ্ছে, এত ভয়াবহ কাতর চিৎকারে মানসিক অবস্থা বিগড়ে যায় মানুষের। অন্তুর এলোমেলো শ্বাস উঠেছিল। পলাশ চিৎকার করছিল। অথচ অন্তু শুনল, আমজাদ সাহেবকে পলাশ মারছে, সিগারেটের আগুন চেপে ধরে কান ঝলসাচ্ছে, আমজাদ সাহেব আর্তনাদ করছেন,
কেউ নেই বাঁচানোর, সেই আওয়াজগুলো অন্তু শুনতে পাচ্ছিল। একসময় মস্তিষ্কের উন্মোদনা আর সইতে না পেরে জোরে করে চেঁচিয়ে উঠল অন্তু, কানে হাত চেপে পাগলের মতো হাত পা ছুঁড়ে ছটফট করল। জয় হাতুড় ফেলে দৌড়ে উঠে আসে, আগলে ধরে অন্তুকে, শান্ত করার চেষ্টা করে। অন্তু চোখমুখ খিচে বুজে হাউমাউ করে কাঁদছে, আব্বু আব্বু করে ডাকছে, যেমনটা বাচ্চারা ঘুম ভেঙে মাকে ডাকে। জয় অস্থির হয়ে উঠল, সামলানো যাচ্ছিল না অন্তুকে। পলাশ জ্ঞান হারিয়ে পড়ে যায়। কবিরের মনে হল পলাশের চিৎকার তার ভালোই লাগছিল এতক্ষণ, কিন্তু বুক ফাটা কান্নাটা অন্তু কাঁদছে। কবির টের পায় তার চোখ ভরে উঠেছে। এত করুণ শোনায় কোনো মেয়ের কণ্ঠে বাপের নাম ধরা কান্না। জয় নিজের রক্তমাখা হাত দুটো অন্তুর গালে রেখে ছোট বাচ্চা বোঝানোর মতো বলে, ঘরওয়ালি, তাকাও। শোনো, আমি আছি। কিচ্ছু হয়নি। আমার বাপমা কোনোদিনই নাই। আমার কেউ নেই। মরে গেছি আমি। ওসব বালের ঝামেলা না থাকলেই ভালো, বিন্দাস লাইফ। চুপ করো। তোমার কাছে আমি আছি আপাতত। শোনো, আরমিন। ঘরওয়ালি। অন্তু আরও বেসামাল হয়ে ওঠে, পলাশের দিকে ইশারা করে, ও আমার আব্বুকে মেরেছিল, আপনি সেদিন কিচ্ছু। কথা শেষ হয় না, রক্তমাখা ঠোঁট এগিয়ে নিয়ে গিয়ে শক্ত করে একটা চুমু খায় জয় অন্তুর ঠোঁটে। ঠোঁট সরাতেই অন্তু আবার ছটফটিয়ে ওঠে, আপনি ছিলেন ওখানে, তবু কিচ্ছু করেননি, আমার কেউ নেই, সুযোগ আসলে আমি আপনাকে। জয় এবারও কথা শেষ করতে দেয় না। অন্তুর চোয়াল দুটো দুহাতে চেপে ধরে আবার ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে থামায়। এবার আরও গাঢ় ছিল সেটা। জয়ের ঠোঁটের জমাট রক্ত অন্তুর ঠোঁটে লাগে। অন্তুর ছটফটানিতে ওড়না পড়ে যাচ্ছিল কাঁধ থেকে। অন্তু কাতরাতে কাতরাতে ডুকরে কেঁদে ওঠে পাগলের মতো, আপনাকে আমি ক্ষমা করব না। সবাই যেভাবে শেষ হচ্ছে, আপনিও হবেন, ওদের থেকে আলাদা নন আপনি। জয় রক্তমাখা হাতে অন্তুর ওড়না তুলে কাঁধে জড়িয়ে দিয়ে আঁকড়ে ধরল অন্তুকে ঠোঁট দিয়ে। জয়ের উন্মাদনায় অন্তু পিছিয়ে যায় কয়েক কদম। উত্তপ্ত নিঃশ্বাসে ছাড়খাড় দুজন তখন। অঝরে কাঁদছে অন্তুর চোখ দুটো। জয় ছাড়ল না আর তৃতীয়বার। তার চটা ভ্রুতে রক্ত, মুখের সিংহভাগ রক্তে জর্জরিত। সেই অবস্থায় অন্তুকে তৃতীয়বারে এতটা শক্ত করে চেপে ধরে চুমু খেল, অন্তুর দেহটা আড়াল হয়ে গেল জয়ের শরীরের বাঁধনে। চোখ দুটো খিচে বুজে রইল। পানি খাওয়ার মতো অন্তুর দুঃখটুকু শোষণ করল জয়। টপ টপ করে পানিগুলো অন্তুর গাল বেয়ে পড়ছিল, জয় তার তোয়াক্কা না করে গিলল সবটা। বারবার দুই গালে হাত বুলায় জয়। অন্তু থামছে না। কান্নার তোর বাঁধ ভাঙা, উপচে পড়া বিক্ষিপ্ত স্রোতের মতো। সেই উন্মাদ স্রোতের বাহ্যিক কঠিন আর অভ্যন্তরীণ দুর্বোধ্য এক বাঁধ তখন জয় আমির। কবির মলিন হাসে। তার কাছে দৃশ্যটা সেদিন রোমান্টিক লাগেনি। মনে হয়েছে, এ এক মহাবিচ্ছেদের ক্ষণ বুঝি। কি আশ্চর্য! এটাকে কেউ মহাবিচ্ছেদ বলতে পারে বুঝি। যেখানে জয় আমিরের মতো এক জন্মগত ছিন্নভিন্ন প্রলয়ঙ্কর ঢেউ, তার নিজস্ব প্রবাহে ছুটে গিয়ে কোনো বিক্ষিপ্ত নদীকে আলিঙ্গন করছে, তার অতল গহ্বরে একবার ভাসিয়ে নিয়ে গিয়ে নিজের তলহীন তলদেশ দেখিয়ে বলছে, আমি এক চির শূন্যতর কৃষ্ণগহ্বর, তার গভীরতা অসীম, সেই অসীমতায় তোর দুঃখ কেন আরমিন, গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে তলিয়ে নিতে পারি। অন্তু সেদিন একসময় এলোমেলো হয়েছিল। শক্ত হাতে বাধা দেওয়া হাত দুটো নরম করে গুটিয়ে জয় আমিরের রক্ত মাখা শার্টটা আঁকড়ে ধরে হু হু করে কেঁদেছিল। বলেছিল, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না, জয় আমির। যেমন ওরা পায়নি শেষ অবধি, আপনিও প্রকৃতির কাছে ক্ষমা পাবেন না অন্তত। জয় পাথরের মতো দাঁড়িয়ে রইল। কেউ কাউকে জড়িয়ে ধরেনি সেদিন। জড়িয়ে নেবার সম্পর্ক তো নয় তাদের। অন্তু হিংস্র হাতে জয়ের শার্ট খামছে ধরে বুকের ওপর কপাল ঠেকিয়েছিল।
রক্তমাখা জয় আমির তখন বেসমেন্টের নষ্ট ব্যাটারিহীন ঘড়ির দিকে চেয়েছিল অপলক। পরাগ জয়কে মারতে এলো। দৃশ্যটা দেখে আলতো হাসল। কবির তার দিকে তাকিয়ে হাসল, এরপর বেরিয়ে গেল বেসমেন্ট থেকে। জয়ের ফোন বাজছিল বিগত 5 মিনিট ধরে। কবির ফোন এনে দিল। অন্তুর পাশে বসে 1 গ্লাস পানি দিয়ে বলল, ভাবি, পানি খান। অল্প একটু খান, আপনার শরীর তো ভালো না এমনি। কল রিসিভ করতেই হামজার দারাজ গলা ভেসে এলো, এই শুয়োরের বাচ্চা, কোথায় মদ গিলে পড়ে আছিস? হুঁশ থাকে না? জয় গম্ভীর হয়ে বলল, এমনও তো হতে পারে, হানিমুন যাপন করছিলাম। জোয়ান ভাই বউ নিয়ে ঘুরতে এসেছে, আক্কেল নাই তোমার? হামজা এই রসিকতায় আরো ক্ষুব্ধ হয়ে উঠল, জানোয়ারের বাচ্চা, তোর আব্বারা দেখ মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে গাঙের কুলে। শুধু রূপকথা থাকল সেখানে। সবাই বেরিয়ে পড়ল উল্টো পথ ধরে। পলাশকে পেছনের ছিটে শুইয়ে দেয়া হল। পরাগ অন্য পথে গেল। জয়, অন্তু, কবির ও পলাশ এক গাড়িতে গেল। গাঙের কুলের রাস্তায় কোথাও কোথাও হাঁটু পানি। শ্মশানের পার ঘেঁষে পরিত্যক্ত এলাকা। এরপর শুধু ইটের ভাটা, মেলকারখানা এসব। রাত 10টাকে মনে হচ্ছে মাঝরাত। জনশূন্য পথঘাট। ধীরে ধীরে ওরা আরো ভয়াবহ এলাকার দিকে পাড়ি দিচ্ছিল। কাঠের মিল অনেকগুলো এবার। আলো কম সব ওদিকে। ঘন জঙ্গল ও বিস্তর মাঠ। সনসনে মাঠ। অভিশপ্ত এক রাত। কবিরকে গাড়ি চালাতে দিয়ে পলাশকে জাগাতে চেষ্টা করল জয়। গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে কোনো আশ্রয় খুঁজতে গেল জয়। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে বড়জোর আধা ঘন্টার মধ্যে পুলিশের হাতে পড়তে হবে নির্ঘাত। কোনো বসতিতে ঢুকে পড়ার চেয়ে ভালো কাজ নেই এই মুহূর্তে। সব মিল মালিকেরা দূরবর্তী। চৌকিদাররা পাহারায় আছে। পাহারা বাদ দিয়ে ঝোপেঝাড়ে গাজা টানতে বসেছে সব। এখানে বসতি নেই। বহুদূর পর পর বসত বাড়ির মতো। জয় কয়েকটা বাড়িতে গেল, কিন্তু ডাকতে দ্বিধা হল। তার ওপর তার পরনের শার্টলুঙ্গি, মুখলা রক্তে মাখামাখি। পিস্তল দেখিয়ে আশ্রয় আদায় করা ছাড়া উপায় নেই। পিস্তল বের করে তা মিছেমিছি লোড করল। বুলেট নেই কাছে। ম্যাগাজিনও খালি। কিছুটা প্রস্তুতি নিয়ে একটা ছোট্ট টিনের বাড়ির সামনে গিয়ে ডাকল। একজন মহিলা বেরিয়ে এলো। অন্ধকারে কেউ কারো মুখ চিনছিল না। মহিলা ভেতরে আলো আনতে গেল বোধহয়। জয় হাত পিছমোড়া করে দাঁড়িয়ে পিস্তলটা ডানহাতে রাখল। তার যা অবস্থা তা দেখে যেকোনো মহিলা ভয়ে একটা কান ফাটানো চিৎকার পারবেই পারবে। মুরসালিন ও হামজা দুজনেই অনেকক্ষণ কথা বলেনি সেদিন। বাচ্চারা জেগে উঠেছিল। ভয় ভয় এসে পানি খাচ্ছে কেউ কেউ। খুব পিপাসা তাদের। একটু মুক্তির পিপাসা, মায়ের কোলে ফেরার পিপাসা, দুনিয়ার আলো দেখার পিপাসা। এত পিপাসা থাকা ঠিক না। তবু ওরা পিপাসার্ত। হামজা বলল, দলের বহুত লোক জিম্মি তোমাদের কাছে। তাদের হদিশ দাও। মুরসালিন চুপ। হামজা নিজেকে দমন করল। যথাসম্ভব শান্ত স্বরে বলল, একই কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, তুমি হচ্ছ না শুনে শুনে। ফজরের আজান পড়ছে। নামাজ পড়ব। হামজা বেরিয়ে এসেছিল। ওদের হাত পা বাঁধা নয়। কিন্তু সবাই আঘাতপ্রাপ্ত, ক্ষতবিক্ষত। না হলে ওই অবরুদ্ধ কুঠুরি ছেড়ে বেরোবার উপায় নেই। অজু করে মুরসালিনের ইমামতিতে এক বদ্ধ দেয়ালের বেষ্টনীতে ফজরের নামাজ আদায় করল সকলে। নামাজ শেষে অনেকক্ষণ মোনাজাতে হাতে তুলে বসে রইল মুরসালিন। ওকে বোঝা যায় না। গায়ে পাঞ্জাবি বা জুব্বা চোরায় না। পরে জিন্স প্যান্ট, গালে সুন্নতি দাড়ি নেই, নেই কোনো ইসলামী লেবাস। দেখতে উঁচুলম্বা আর্মিদের মতো। শুধু নামাজটা পড়ে।
কথাবার্তা স্পষ্ট। বংশ পরম্পরায় এইটুকু ধর্মীয় আচার পেয়েছে বোধহয়, অথবা অন্য কিছু। জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আর জামায়াত একই জলীয় দ্রবণের মিশ্রণ তো। এম ড্যাশ। সেই রাতে মহিলা যখন হারিকেন নিয়ে এসে দাঁড়াল, জয় দ্রুত সতর্ক করল, চিৎকার করবেন না। আমি সাহায্য চাইতে এসেছি। এরপর দুজনই চুপ। অবাক হয়ে দেখল দুজন দুজনকে। লতিফের স্ত্রী আসমা। মহিলা আতঙ্কে জড়িয়ে গেল। জয় ওদেরকে দেশের শেষ সীমান্তে চলে যেতে বলেছিল, নয়তো দেখা হলেই মেরে ফেলবে। ওরা জয়ের থেকে আত্মগোপন করেছে, কিন্তু জেলা ছাড়েনি। আজ কি খোঁজ পেয়ে জয় এসেছে? জয় হাসল, কথা রাখেননি, ভাবি। ভেরি ব্যাড। আসমা কথা বলতে পারে না। জয় বলল, দরজা খোলা রাখুন। সে গাড়িটাকে নিয়ে এসে টিনের ফটক খুলে উঠোনে ঢুকিয়ে রাখল। উঠোনটা ছোট। লতিফ ঘামছে। এখনও ক্রাচে ভর করেও ঠিকমতো হাঁটতে পারে না। সমস্ত সম্পত্তির প্রায়টাই পায়ের চিকিৎসায় খরচা হয়ে গেছে। কবির ও জয় মিলে পলাশকে নামিয়ে বারান্দায় রাখল। মাটির ঘর, পাটখড়ির বেড়া, পাশে টিনের কাঠের মিল। জয় জিজ্ঞেস করল, লতিফ ভাই, উডমিল কি আপনার নাকি? লতিফের শরীরটা কাঁপছে। সে কোনো মতো ঘাড় নাড়ল। জয় বলল, আপনার একটা ক্ষমার পথ আছে। মানে আমি কাউকে ফার্স্ট টাইম সেকেন্ড চান্স দেব। আসমা পলাশের অবস্থা দেখে বমি করে ফেলল। এত বিদঘুটে জীবিত লাশ সে দেখেনি আগে। দ্রুত ঘরে চলে গেল। সঙ্গে অন্তুকে নিয়ে গেল টেনে। জয় আমিরের স্ত্রী বলে কথা। জয় বাড়ির সমস্ত আলো নিভিয়ে একদম স্বাভাবিক ও নীরব থাকার আদেশ দিল সবাইকে। আপাতত আগামী ৩-৪ ঘণ্টা চুপ থাকতে হবে। পুলিশ রাস্তা দিয়ে যেতে পারে, কিন্তু এই বিরান জায়গায় অথবা কোনো বসতিতেই সার্চ করে দেখবে না। প্রশ্নই ওঠে না। আসমা কিচ্ছু শুনল না। সকলের জন্য রান্না করতে গেল। অন্তু গিয়ে বসল তার পাশে। বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। রান্নাঘরটা ভেতরে। অন্তু সাহায্য করছিল। তার আসমাকে ভালো লাগছে। আসমারও তাকে চরম পছন্দ হয়েছে। অন্তুর ভেতরে শঙ্কা কাটছিল না, তবু সে স্বাভাবিক থাকতে চাইল। আজকাল এসব আর গায়ে লাগে না। জয়রা তারাইটার দিকে গোসল করে লতিফের একটা লুঙ্গি পরল। কবির রাস্তার পাশে পেশাব করার ভঙ্গি করে আশপাশ দেখে এলো। কোনো অস্বাভাবিকতা নেই। জয়ের উপস্থিত বুদ্ধিতে তার বুক গর্বে ফুলে উঠল। কারণ সে জয়ের মতো চতুর লোকের বিশ্বাসভাজন লোক। পুলিশ কল্পনাও করতে পারবে না ওরা এত কাছে এমন এক বাড়িতে উঠে আরাম করছে। পুলিশ হোক বা সাধারণ লোকও সবসময় এসব ক্ষেত্রে দূরবর্তী চিন্তা করে। লতিফের মেয়ে জেগে উঠে জয়কে চিনতে সময় নিল। সে হাসপাতালের সেই ক্ষণ ভোলেনি। জয়কে বলল, এই তুমি আমাকে একটা মোদার গেলা দেখাতে চাইছিলে না? এখন দেখাও। জয় বলল, তোমার আব্বু বোধহয় সেই খেলাটা পছন্দ করবে না, আম্মা। কেন করবে না? আব্বু আমাকে খেলতে দেয়। কিতু বলে না। দেখাও। জয় লতিফকে বলল, ভাই, মেয়ে পিস্তলের খেলা দেখতে চায়। বাপ হিসেবে প্রাণটা উৎসর্গ করতেই পারেন। বাচ্চা মানুষের আবদার ফেলা ঠিক না। তারপরই মনে পড়ল, তার কাছে এক্সট্রা বুলেট নেই, ম্যাগাজিন খালি। কিন্তু এই দুর্বলতা তো প্রকাশ করা যাবে না। পিস্তল হতে পারে মানুষের সবচেয়ে বিশ্বস্ত ও কার্যকর সঙ্গী, হোক তার ভেতর ফাঁপা। দেখলেই লোক ডরায়। রাত 3:30টার পর পলাশকে কাঠের মিলে নেওয়া হল। পলাশের শ্বাস পড়ছে ধীরে ধীরে। লতিফ ঠকঠক করে কাঁপছে। তার চোখে মুখে নিদারুণ আতঙ্ক। জয় যা করতে চাইছে তা সুস্থ মানুষ দেখতে পারে না।
সেদিন শেষরাতের দিকে লতিফের কাঠের মিলের উডওয়ার্কিং সারফেস মেশিন চালু করা হল, যা দিয়ে শত শত বছরের হাতির মতো মোটা মোটা গাছ এক নিমেষে ফালা ফালা করে ফেলা হয়। পলাশকে সেই মেশিনের ওপর শোয়ানো হল, হাত পা বাঁধা। জয় অপেক্ষা করল ওর চোখে মুখে মৃত্যুর করুণ সেই অসহায় ভয়টা ফুটে ওঠার। পলাশ তো পাগল, তবু বোধহয় মৃত্যু বিষয়টাই এমন, যাকে তাকে গ্রাস করে তার অন্ধকার গর্ভে। পলাশের চোখের সেই কাতরানি জয়কে খুব শান্তি দিচ্ছিল। পলাশের দেহটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল চলন্ত ব্লেডের দিকে। চিই চিই শব্দ হচ্ছে। কবির ও লতিফ বেরিয়ে গেল। সারা মেঝেতে ত্রিপল বিছিয়ে দেয়া হয়েছে। রক্ত আটকে থাকতে পারে এমন সব যন্ত্র সরিয়ে নেওয়া হল। পলাশ সেই চলন্ত উডকাটার ব্লেডের দিকে চেয়ে দেখল। সাথে চোখটা বন্ধ করল। হাত দুটো থেতলানো কিমা, হাড়ের সন্ধি নেই, ঝুলছে। সেই যন্ত্রণা ভুলে গেল সে। তার বাঁচতে ইচ্ছে করছে না, তবে অদ্ভুত এক ভয় গ্রাস করেছে। তার এত ক্ষমতা, এত বড়াই। পলাশ নামে মানুষ থরথরিয়ে উঠেছে, এই তো কদিন আগের কথা। সে মানুষের বসত জমি, ব্যবসার পয়সা, বউ, সন্তান, মেয়ে, দেশের সম্পদ কিছুই ছাড়েনি। মানুষ এভাবেই কাতরেছে। কত লোকই যে এই জীবনে তার নোংরা পা দুটো জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছে। কেউ প্রাণ ভিক্ষা চেয়েছে, কেউ বা বলেছে, আর মারবেন না, আর মারবেন না, ওরে আল্লাহ। পলাশ সেই সব আহাজারি শুনতে পাচ্ছিল। রূপকথার চিৎকারও কানে এলো। কি আশ্চর্য! কত মেয়ে হাতজোড় করে সম্মান প্রার্থনা করেছে, তার খারাপ লাগেনি। মানুষ ভাতের চাল কেনার পয়সাটুকুও তার হাতে সঁপে দিয়েছে জানের ভয়। তারপর নিশ্চয়ই না খেয়ে থেকেছে। সামান্য মুদির দোকানিকেও যে ছাড়েনি পলাশ। মৃত্যুর ভয় এত তাদের? বোকা ওর! ওরা কি জানে ওদের চেয়ে পলাশেরা কত কঠিন শাস্তির ভোগ করে বিদায় হয়? তা জানলে ওরা ভয় পেত কি? সবচেয়ে বড় আশ্চর্য হল পলাশ, সে সেই সব লোকের হাতে মরছে না। না, তারা তাকে শাস্তি দিচ্ছে না। আজব ব্যাপার। তার কাল আজ জয়। জয় আমির, যার নিজের পাপেরই অন্ত নেই। আর সে আবার শাস্তিকে ভয় পায় না। প্রথমে পলাশের কোমর সমান দুই ভাগ হয়ে গেল। এক ভাগ দুটো পা ও কোমর, অপর ভাগ পেট থেকে মাথা। গোসল করে বিশেষ লাভ হল না। ফোয়ার মতো রক্ত ছুটছে চারদিকে। জয়ের গোটা দেহ ভিজে উঠল পলাশের রক্তে। উপরের ধরোটাকে ঘুরিয়ে মেশিনের ব্লেডের নিচে দিল। ছোট ছোট টুকরো হলে বহন করতে সুবিধা হবে। তার শুধু মাথা চাই, বাকিটা অপ্রয়োজনীয়। দুটো হাত ও মাথা সহ মোট 4 টুকরো হল। বাকি টুকরোগুলো বিশাল এক পলিথিনে ভরে তারপর ছালার বস্তায় ভরল। মাথাটা আলাদা করে আরেক বস্তায় ভরে লতিফকে ডাকল। হামজাকে কল করল। লোক দরকার। এরকম ভয়ানক কাজ কারা করতে পারবে, তাদের যেন পাঠায়। চর্বি, রক্ত, মাংসের টুকরো, শরীরের কত রকমের কি রক্তের সাথে মিশে মেশিনে পড়ে আছে। মেশিনটা খুলে ফেলে দিতে হবে। ত্রিপল উঠিয়ে ফেলল, গোটা ঘর পরিষ্কার। ত্রিপলটাও ভাটার পুকুরে ধুয়ে আনল কবির। অন্ধকার থাকতে থাকতে সব করলে ভালো। তা বোধহয় হবে না। হামজা এখন লোক পাঠাবে না, সেটা ঝুঁকিপূর্ণ। পরদিন সকালে নিজেই বেরিয়ে গিয়ে কোত্থেকে যেন বড় বড় ইলিশ কিনে আনল জয়। ইলিশ মাছে তার জন্মের দুর্বলতা। লেজ ভর্তা, ইলিশ মাছ ভাজা, সেটাকে জ্বালিয়ে খাওয়া অথবা যে কোনো পদে তার না নেই। ইলিশ মাছ খেতে খেতে তার নিজেকে খাঁটি বাঙালি মনে হয়। খাওয়া দাওয়া করে অন্তু কবিরকে নিয়ে বেরিয়ে পড়ল জয়। বাকিটা হামজা সামলাবে। কবিরকে দিয়ে একটা ভালো অ্যামাউন্ট লতিফকে দিলই সে খুশি। রাজনীতি ছেড়েছে দায় পড়ে, ভেতরের সেই ছোট লোকই তো যায়নি।
গাড়ি উল্টো দিক থেকে ঘুরিয়ে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করল। যখন তখন পুলিশ বাড়িতে হানা দেবে তাদের। সন্দেহের তালিকার সবচেয়ে আগে হামজা পাটোয়ারি ও জয় আমিরের নাম থাকবে। স্বাভাবিক। বাড়িতে এসে না পেলেই আইনের লোক 2-2-4 মিলিয়ে নেবে। ড্রাইভিং করতে করতে জয় গান ধরল। আমি যত চাই আমার মনরে বোঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। ও পাগল মনরে, মন কেন এত কথা বলে। লতিফের লুঙ্গি প্রিন্টের। তার বিরক্ত লাগছিল। লুঙ্গি হবে সাদা, এসব প্রিন্ট কেন? M- কাসডিতে বসে রূপকথার ভীষণ গরম লাগছিল। মাথার ওপরে স্পটলাইট জ্বলছে, তাতে অস্বস্তি বাড়ছিল। খানিক বাদে দুজন কর্মকর্তা এলো। পানির গ্লাস এগিয়ে দিল। রূপকথার পিপাসা নেই। সে কক্ষের চেয়ারের টেবিলের মতো নির্লিপ্ততা। অফিসার জহিরুল আলমগীর জিজ্ঞেস করলেন, আপনার স্বামী এখন কোথায়? আমি জানি না। খুব কমন একটা জবাব। কানে পচন ধরেছে এই শব্দ দুটো শুনে শুনে। নতুন কিছু বলুন। রূপকথা বলল, আমি জানি না কথাটিকে নতুন আর কিভাবে বলা যায়, সেটা জানা নেই। জানা থাকলেও আপাতত মাথায় আসছে না। খুব পেরেশানির মধ্যে আছেন? জি না। পেরেশানি কি? ভালোই তো লাগছে। ভালোই লাগছে? লাগছে। লাগবে না বেশিক্ষণ। আর কিছুক্ষণ জানি না বলতে থাকলে খারাপ লাগার কাছে নিয়ে যাব। রূপকথা চুপচাপ। জহিরুল বলল, পানিটা খেয়ে নিন। ভালো লাগবে। আমার খারাপ লাগছে না। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল জহিরুল। খানিক বাদে কক্ষে আরও কয়েকজন কর্মকর্তা এলেন। সাথে একজন মহিলা কনস্টেবলও। রূপকথার নির্বিকার, দুর্বোধ্য মুখখানাও সুন্দর। শাড়ির আঁচলটা চেয়ার ছেড়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আমাদের কাছে খবর আছে, কুখ্যাত সন্ত্রাসী পলাশ আজগর নিজের তৃতীয় আবাসে আমাদের দুটো অফিসারকে খুন করে পালিয়েছে, এরপর গাঙের পাড়ের বাড়িতে গিয়ে উঠেছিল। আর সেখানে আপনি আগে থেকেই ছিলেন। জি, খবরটা ঠিক। আর আপনি বলছেন, আপনি জানেন না? আমরা কি বোকামির ফান্ড খুলে বসে আছি? ভালো কথায় জীবনেও আপনারা মুখ খোলেন না। তখন কেলানি দিতে হয়, আর লোকে বদনাম করে ডিপার্টমেন্টের। আপনি ওখানে উপস্থিত ছিলেন, আর আপনি জানেন না? হ্যাঁ। যতক্ষণ সে ওই বাড়িতে ছিল, ততক্ষণ জানতাম। এরপর ও বাড়ি থেকে যখন পালালো, তখন তো আমাকে বলে যায়নি, সঙ্গে নিয়েও যায়নি। আপনারা আমাকে ওই বাড়িতে একা পেয়েছিলেন। একা পাইনি, ম্যাডাম। আশপাশ থেকে কয়েকটা ছোকরাদেরও সাসপেক্ট করা হয়েছে। তাদের পরেই ধরি। আগে আপনারা জন্মের বাটপারি করে নেন। বাড়িতে আমি ছিলাম। ছোকরাদের হিসেব আমার সাথে নেই, অফিসার। তা ছিলেন। তার মানে এই নয় যে, আপনাকে বলে যায়নি। ঘরের বউকে বলে যায়নি। রূপকথা হাসল। অবর্ণনীয় হাসির রেখা। উপস্থিত কর্মকর্তারা একে অপরের দিকে তাকালো রূপকথার সেই হাসিতে। পলাশ আজগর এত বড় কুখ্যাত সন্ত্রাসী, তার মাথা খারাপ তো থাকার কথা না। সে এটুকু নিশ্চয়ই জানে, যত আপনি হোক, পুলিশের মার খেলে সবাই সত্যি কথা গড়গড় করে বলে দেয়। আমাকে বলার হলে আমাকে সঙ্গেও নিত। সকলে কিছুক্ষণ চুপ করে রইল। জহিরুল খুব তীক্ষ্ণ সন্দেহীন চোখে চেয়ে বলল, আপনি খুব শেয়ানা মহিলা। যুক্তির মারপ্যাচে পুলিশকে ঘোল খাওয়াতে চাচ্ছেন, খুব উগ্র হয়ে উঠল অফিসার। রূপকথা চুপচাপ। জহিরুল ছোট দুটো অফিসারকে আদেশ করল, রিমুভ হার টু রিমান্ড। রূপকথা নির্দ্বিধায় চুপচাপ সাথে চলল। তার চলনে উদ্বেগ নেই, ভয় নেই, চিন্তা নেই। মুখে কঠোর নির্লিপ্ততা। চোখ দুটো ভীষণ জ্বলছে।
জীবনের গরমিলে হিসেবগুলো সামনে আসছে, মাথাটা ফাঁকা ফাঁকা। রূপকথা তাকালো, একটা দীর্ঘশ্বাস ফেলল। পরাগ হাসল সামান্য, ভালো আছিস? পরাগের হাতে ব্যান্ডেজের ওপর হাতকড়ার পরানো হয়েছে। রূপকথাও হাসল, ভালোই তো। দুজনকে দুই দিকে নিয়ে চলে গেল কর্মকর্তারা। পরাগ একবার পেছনে ফিরে রূপকথার নিঃশব্দ চলন দেখল। শাড়ির আঁচল মেঝের ওপর ছেঁচড়ে যাচ্ছে। ধীর পায়ে হাঁটি হাঁটি এগিয়ে যাচ্ছে রূপকথা। সে রাজন আজগরকে কত নিষেধ করেছিল রূপকে পলাশের ঘরে বিয়ে না দিতে। জয়েদের আসনের এমপি সাহেবের ভাগ্নি বাপ্পি মণ্ডল, বিরাট নেতা। সে এলো বড় ঘরে। হামজা বিরক্ত হয়ে গেছে। হামজার বিরক্তি মানে আস্তে করে খালাস করে দেয়া। কখন জানি মেরে টেরে ফেলে, কিন্তু হুট করে মেরে ফেললে স্বীকারোক্তি কে দেবে? হামজা জিজ্ঞেস করে, তুমি হেফাজতে ইসলামীর সমর্থক মুরসালিন? আমি কিছুতেই খাঁটি নই ভাই। আমি শুধু আপনাদের সমর্থক নই, আর এটা খাঁটি। হামজা হাসল, 2013 সেই রাজধানীর আন্দোলনে ছিলে না তুমি? আমি ছিলাম না, মুস্তাকিন ভাই ছিল। জানেন তো, মুস্তাকিন ভাই হাফেজে কোরআন আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমি তো বেদুইন, আমি ওসব আন্দোলনে থাকব কেন? আজ যা করছো সেটা কি? ওহ, এই বাচ্চাদের জন্য? কি করছি? অনেক কিছুই তো করছো, ক্লান্ত স্বরে বলল হামজা। করলেও সেটা ওরা কওমি মাদ্রাসার ছাত্র অথবা জামায়াতের অন্তর্ভুক্ত বলে নয়। ওদের জায়গায় যে কোনো বাচ্চারা থাকলেও আমার ব্যবহারে পরিবর্তন হতো না। তাছাড়া ওরা কোনো দলের সাথে সংযুক্ত নয়, অন্তত এই বয়সে। কেউ সাবালক নয় এখানকার। আপনারা জুলুম করছেন। কি করছি? মুরসালিন চুপ রইল। বাপ্পি মুখ খুলল, জুলুম এখনো করিনি মুরসালিন। করব। বিরোধী দলের অ্যাক্টিভ নেতাকর্মী তুমি। তাতে কি? রাজনীতিতে কি বিরোধী দল থাকবে না? নাকি আপনারা একচ্ছত্র অধিপতিত্ব চান? না, তা চাই না। তাহলে তো হলই। তোমরা জঙ্গিবাদদের সাথে হাত মিলাইছ। সে তো আপনারাও কত দলের সাথে মহাজোট করে ক্ষমতায় এসেছেন, আর এবার নির্বাচন ছাড়াই। এটাকে কিভাবে দেখেন? বাপ্পির মুখ লাল হয়ে উঠল। কষে এক ঘুষি মারল মুরসালিনের মুখে। ফাটা ঠোঁটে শুকনো ক্ষত তাজা হয়ে রক্ত বেরিয়ে এলো। মুরসালিন আলতো হাসে, সত্যি কথা নিতে পারেন না, এটা আপনাদের দলের সবচেয়ে বড় সংক্রামক ব্যাধি। সত্যি কথা কইতে গেলেই কারাবাস, খুন, গুম, মিথ্যা মামলায় ক্ষমতাচ্যুতি। খারাপই লাগে আপনাদের অবস্থা দেখলে। আর কে ঠেকায়? বৃষ্টির মতো মার পড়ল মুরসালিনের গালে। তখন মুরসালিনের হাত পা বাঁধা, রক্তাক্ত হয়ে উঠল গোটা মুখটা। দাঁত নড়ে গিয়ে মাড়ি থেকে রক্ত পড়ছে। হামজা থামালো, পাগলামি করিস না বাপ্পি। কিছুই হবে না এতে। বড়জোর জ্ঞান হারাবে, সময় নষ্ট হবে। কথা বলতে থাক। বাপ্পি বকে উঠল, খানকি মাগির চেংড়া। তোরা মারস নাই আমাগরে? আমাদের ছেলেরা তোদের হাতে জখম হয়, খুন হয়। শুয়োরের বাচ্চা। সেসব হিসেব রাখো না, মাগির পুতো। মুরসালিন রক্তাক্ত মুখে চমৎকার হাসে। দেখতে অদ্ভুত লাগে। বলে, এক পীর আর তার মুরিদ একবার ডালিম খাচ্ছিল। দেখা গেল, মুরিদের সামনে ডালিমের অনেক বীজ জড়ো হয়েছে। পীর ঠাট্টা করে বলল, ওহে বৎস, এত ক্ষুধা তোমার? এতটা ডালিম খেয়েছ? মুরিদ তাকিয়ে দেখল, তার পীরের সামনে কোনো বীজ পড়ে নেই। মুরিদ হেসে বলল, হুজুর, আমি ডালিম খেয়ে তাও বীজ রেখেছি। আপনি তো বীজও ফেলেননি যে, গুণে দেখা যাবে,
কতটা ডালিম খেলেন? ক্ষুধা কি হুজুর আমার বেশি? মুরসালিন হাসল, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমাদের ছেলেরা যখন অত্যাচারিত হয়ে মরে আপনাদের হাতে, তখন ওদের মরদেহর হদিশটুকুও পাওয়া যায় না যে গুণে দেখব কতগুলো মরল। অথবা তা দেখিয়ে আইনের কাছে বিচার চাইব বা মানুষের কাছে সিম্প্যাথি। কিন্তু আমরা মারলে তার এক একটা খামছিও দেশবাসীকে দেখিয়ে সমর্থন কামাচ্ছেন। কথা শেষ না করে হাসল মুরসালিন। লুঙ্গির নিচে একটা আন্ডারপ্যান্ট পরা দরকার। কিন্তু জয় আমির জীবনে আন্ডারপ্যান্ট কেনেনি। হামজা থাকতে সে আন্ডারপ্যান্ট কিনবে কেন? রাত 12:30 মতো বাজে। হামজা কিছু কাগজপাতি দেখছিল। কোয়েল পাশে বসে এটাওটা নাড়ছে আর ঝগড়া করছে হামজার সাথে। আজকাল হামজা তাকে বেশ সময় দেয়। হামজার সাথে কোয়েলের মিষ্টি সম্পর্ক ছিল। তেতো সম্পর্ক ছিল জয়ের সাথে। বলাই বাহুল্য জয়ের সাথে মিষ্টি সম্পর্ক গড়া যায় না। সাহেব। হামজা মাথা না তুলে বলল, হু। আপনার জাইঙ্গাটা খোলেন তো ভাই, তাড়াতাড়ি করেন। হামজা গম্ভীর মুখে তাকালো, মাল খেয়েছিস? তার তুর কেটে গেছে মাথার? তার কাটা, ঠিক। তবে মাল খাই নাই। ফিরে এসে খাব। এখন খালি আপনার জাইঙ্গাটা দরকার। ধার দেন। ফিরে এসে ফেরত দিচ্ছি। হামজা ধূপ করে একটা লাথি মারল ঠ্যাঙের ওপর। ল্যাং খেয়ে পড়ে গিয়ে আবার উঠে জয় তারা দিল, খোলো, ভাই। জলদি খোলো। লুঙ্গির নিচে জাইঙ্গা না পড়লে বেইজ্জতি হবার চান্স থাকে রাস্তাঘাটে। কোয়েল বলল, তুমি কোথায় যাবে, জয়? সেদিন আমাকে নাওনি। আমি যাব। কবরে যাব। চল যাই। মিডনাইট ডেটিং সেরে আসি। কবরে কি দোলনা আছে? আমি দোলনায় উঠব। আছে। সেই সাথে তোর আব্বাও আছে। সকাল বিকাল দুলতেছে ওইখানে। চল বেইমান, সাক্ষাৎ করে চাপানি খেয়ে আসি। মজ্জাই মজা ওইখানে। কোয়েল কান্না জুড়ে দিল। সে কবরে যাবে। বাবার সাথে দেখা করতে যাবে। তুলি এসে ঝাড়া মেরে মেয়েকে নিয়ে বলল, বেলেহাজ কেন তুই এত? ধর্ম আর সৃষ্টিকর্তাকে একটু ভয় কর। জয় মুখ বিকৃত করল, সৃষ্টিকর্তা? কিসের সৃষ্টিকর্তা? আমার তো কোনো সৃষ্টিকর্তা নেই। দেয়ার ইজ নো গড, ফাকিং ওনলি আই এম মাই ওন গড অ্যান্ড ক্রিয়েটর। আদারওয়াইজ নো ওয়ান ইন দ্য স্কাই। তুলি গর্জে উঠল, চুপ্প। নাস্তিক। বাজে কথা না বলে বের হতো। তোর কথা শুনলে গা জ্বলে আমার। তোর মতো শয়তানের আবার সৃষ্টিকর্তা কি? তুই তো বহিষ্কৃত। জয় হো হো করে হাসল। তুলি দাঁত খিচে বলল, তোর সৃষ্টিকর্তা নেই না? তোদের থাকলে থাকবে হয়তো। কিন্তু মূলত ওসব কিছুই থিওরিটিক্যালি অর প্র্যাকটিক্যালি কোনোভাবেই নেই। নয়তো মানুষ এত ডাকে হা হা হা। নো হ্যাজ এনি রিলিজিয়ন অর ক্রিয়েটর ইন দ্য হোল ইউনিভার্স, সুইট হার্ট। ওসব আল্লাহবিল্লাহ কিছু হয় না। চুপ কর জয়। এই, যদি তোর সৃষ্টিকর্তা না থাকে, তোকে পয়দা কে করেছে? নিজে নিজেই এত বড় দামড়া শয়তান হয়েছিস? তুই নিজে নিজে জন্মেছিস? জয় হাসল, উহু, বাপ। তুই তো রেগে যাচ্ছিস। আমাকে জন্মেছে আমার বাপমা। এ পর্যন্ত ওদের দায় শেষ। এরপর বাকিটা তোর ওই পয়দা বল আর এত বড় দামড়া হওয়া বল, ওটার ক্রেডিট আমার যায়, আমার। জয় আমিরের। তুই নাস্তিক হয়ে কি পেয়েছিস? কি আছে তোর? অন্তত ধর্মবিশ্বাসটুকু রাখতি জীবনে। ফাটা বাঁশ। তোরা আস্তিক হয়ে কারবার লাড়ছিস? তোর কি আছে? তুই নাস্তিক হয়েও তো কিছু পাসনি। আমার বিশ্বাসও নাই, পাওনাও নাই। সিম্পল হিসেব বোঝো না, শালির মেয়ে।
অথচ তোরা বিশ্বাস রেখেও পাস না কিছু তোদের সেই আল্লাহর কাছে, এটা দুঃখজনক। আমি কারো উপাসনা করি না এবং কারো কাছে আবেদনও না, কোনো কিছুর জন্যই না। জয় আমির ইজ দ্য আল্টিমেট। তুলি রাগে কিছু বলতে পারল না। জয় হাহল, হি হ্যাজ নো ওনার, হি ইজ দ্য ওনার, ডিয়ার। তুলির মানসিক অবস্থা কেমন যেন হয়ে গেছে। দিনের পর দিন বোবার মতো চুপ থাকে। আর যদি কিছু বলেও সেটাতে শুধু ক্ষিপ্ততা ছাড়া কিছু থাকে না। মানসিক বিপর্যস্ত হয়ে গেছে পুরো। রিমি কতদিন ওকে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতে দেখেছে সেসবের পর। তুলি এবার চিৎকার করে কিছু বলতে যাচ্ছিল। হামজা দারাজ গলায় ধমকে উঠল। পুরো বাড়ি ঠিক ঝড়ের আগের নীরবতার মতো থমকে উঠল। রিমি দৌড়ে বেরিয়ে এলো। অন্তু ঘরের দরজায় দাঁড়ালো, সিঁড়িঘর থেকে কবির ভেতরে এসে দাঁড়ালো। তুলি পা ঝাড়া মেরে মেয়েকে নিয়ে রুমে চলে গেল। জয় দীর্ঘশ্বাস ফেলল, ভাবি একটা ফ্রেশ জাইঙ্গা এনে দেন তো। শালার জাইঙ্গার ধার করতে এসে কেলেঙ্কারি হয়ে গেল। লুঙ্গির নিচে আন্ডার প্যান্টটা পরল। এগিয়ে এসে অন্তুকে দেখে ভ্রু কুচকে মাথা থেকে পা দেখল। এরপর বলল, হোয়াট হ্যাপেনিং সিস্টার? এমনে তয়তৈয়ার হয়ে খাড়ায় আছো ক্যা? আব্বুর কবর জিয়ারত করতে যাব। হামজা এসে দাঁড়ালো, জয় তুই কবিরকে নিয়ে বেরিয়ে যাব। অন্তু গলায় জোর দিয়ে বলল, আমি যাব। হামজা শান্তস্বরে জয়কে বলল, যা যা, দেরি হচ্ছে তোদের। মেয়র সাহেব। হামজা তাকালো। অন্তু শান্তস্বরে বলল, আমি আব্বুর কবর জিয়ারত করতে যাব। অন্তু এক ভ্রু উঁচায়, ঘাড়টা কাত করে, ওরা কবরস্থানে যাচ্ছে? হ্যাঁ মেয়র সাহেব, ওরা কবরস্থানে যাচ্ছে। গলাটা ভরাট হয়ে এলো হামজার, তাতে কি? কিছু না তো, আমি সঙ্গে যেতে চাই। হামজা হাসল, আমি চাই না। অন্তু আগের চেয়ে নিচু গলায় বলল, আর এজন্য হলেও আমি চাই, মেয়র সাহেব। অন্তত পলাশ আজগরের ধরহীন মাথাটা দাফন হবার সময়ে সেই স্থানের খুব কাছাকাছি থাকার জন্য হলেও যেতে চাই। ওর শেষকৃত্যের সহযাত্রী হতে চাই। আবদারটুকু পূরণ করুন, মেয়র সাহেব। আপনি তো জনদর্দি, সেবক। দুজনের দুর্বোধ্য এক দৃষ্টি বিনিময় হল। সেই দুই জোড়া চোখে আগুন জ্বলছে। ভিন্ন সেই আগুনের জ্বালানি। কারোটা কাঠখড়ি, কারোটা পেট্রোলিয়াম, কারোটা প্রজ্বলন, কারোটা দহন। সেই আগুন চোখে চেয়ে হামজা যখন আলতো হেসে আত্মসমর্পণের ভঙ্গি করল, দেখতে ভয়াবহ লাগল। অন্তু তা অগ্রাহ্য করে মাথার চওড়া ওড়নাখানি কপাল অবধি টেনে নিয়ে বেরিয়ে গেল জয়ের পেছনে। পলাশের মাথাটায় পোচন ধরেছিল। গরমের কাল, তার ওপর বস্তায় বাঁধা ছিল একদিন। খাদেম দাঁড়িয়ে কাঁপছে। ছোট্ট একটা শাবল দিয়ে মাটি খুঁড়ছে জয় তরুর কবরের পাশে। কবির বস্তা হাতে দাঁড়িয়ে। অন্তু ফটকের বাইরে দাঁড়িয়ে সেদিন আব্বুর জন্য দোয়া করেছিল, কিন্তু কাঁদেনি। আব্বুর সাথে কথা বলল, তবু কাঁদল না। আব্বুর কবরটা ডানপাশের সারিতে, তরুরটা অপর পাশে। সেই কবরের ডানপাশে জয় পলাশের মাথাটা পুতল। অন্তুর আব্বুটা নেই। ডাক্তার বলেছিলেন, পলাশ যেভাবে থেতলে মেরেছিল আমজাদ সাহেবকে, তাতে করে পড়ে সেসব দূষিত রক্ত জমে টিউমার এবং তা থেকে ক্যান্সার হবার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্তু খেয়াল করল, তার যন্ত্রণা হচ্ছে না। কবরের ফটক ধরে তীক্ষ্ণ চোখে চেয়ে দেখল জয়ের দক্ষ হাতের দাফনকার্য। অন্তুর মা কাছে নেই, ভাবি অন্তঃসত্ত্বা। সে পড়ে আছে এক কারাগারে। সে যতই গলাবাজি করুক, সে আছে খুখার অধিপতিদের হাতের থাবার নিচে। তবু অন্তুর কোনো দুঃখ নেই, একটুও কষ্ট লাগছে না। জয় সারা দেহে মাটি মেখে এসে দাঁড়াল। অন্তু কাঁদছে না, তার মুখে এক ফোঁটা কাতরতা নেই।
জলজল করছে মুখখানি। এখনো চেয়ে আছে পলাশের মাথার কবরের দিকে। জয় ডাকল, ঘরওয়ালি। অন্তু তাকালো, হু। কাজ শেষ? যাব আমরা? থাকবে নাকি? বেশ তো লাগছে। জয় হাসল, অথচ তার খেয়াল অন্তুর নির্লিপ্ততা মুখটার দিকে। তাতে সন্তপর্ণে ফুটে আছে অদ্ভুত হাসি। এই অন্তু কেমন যেন। শুধু প্রতিবাদী অন্তু বোধহয় সরল ছিল। সেই প্রতিবাদের সাথে এখন কি যুক্ত হয়েছে? আগেরবারও এখানে এসে অন্তু পাগলের মতো কেঁদেছে। ফটকের বাইরে বিশাল পুকুর, তরতরে পানি, আকাশে চাঁদ নেই, কালো হয়ে আছে। দুজন গিয়ে পুকুর পাড়ে বসল। কবিরকে জয় বলল, বাড়ি গিয়ে কর্করা একখান ঘুম দে। যা, আপনাকে রেখে কেমনে? ওরে শালা! শোন কবির, ইমানদাররা পেছনে মারা খায়, মনে রাখিস। কবির হাসে। একটু দূরে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। অসীম দূরত্ব দুজনের মাঝে। এই দূরত্বের অস্তিত্ব অদৃশ্যে। আর এই যে দৃশ্যমান নৈকট্য, তা অস্তিত্বহীন। এম ড্যাশ চেয়ারের সাথে মাথাটা হেলে পড়েছিল রূপকথার। মহিলা কনস্টেবল এসে থুতনি চিপকে ধরে সোজা করে দিল, আবারও পড়ে গেল। চুলের কয়েকগাছি উঠিয়ে নেওয়া হয়েছে। ডান হাতের 3টে ও বাঁ হাতের 2টো নখ উপড়ে ফেলা হয়েছে। রড দিয়ে পেটানো হয়েছে। অকথ্য গালিগালাজও করা হয়েছে। সেসব শুনলে কোনো সুস্থ মানুষ চুপ থাকতে পারে না। রূপকথা আরাম করে শুনেছে সেসব। মামলাটা যাতা নয়। শীর্ষস নয়ত্রা পলাশ আজগরের স্ত্রী। এত মার খেয়েও মুখ খোলার নাম নেই। পাথরের মূর্তির মতো চুপ থাকে। পুলিশগুলো অবাক হয়ে গেল। মেয়ে মানুষ এমন হয় না। প্রতিটা আঘাতে রূপকথা চোখ বুজে ফেলে। দেখে মনে হয় যেন কিছু অনুভব করছে, কিছু মেলাচ্ছে। রূপকথা পলাশের করা আঘাতের সাথে পুলিশের আঘাতগুলোর তুলনা করেছে। এখনও অবশ্য বুঝতে পারছে না কোনটা যন্ত্রণাদায়ক বেশি। তার মনে হচ্ছে পলাশেরটা। কারণ পলাশ আঘাত করলে সে চিৎকার করত, কাঁদত, পলাশের কাছে মুক্তি ভিক্ষা চাইত। পুলিশ মারছে, তার চেঁচাতে বা কাঁদতে ইচ্ছে করছে না। অলস লাগছে খুব। আঘাতগুলো বিশেষ কিছু লাগছে না। অন্তু একবার বলেছিল, আমজাদ সাহেব বলতেন, ব্যথার ওপর ব্যথা দিল আর ব্যথা লাগে না। ব্যথাহীন হবার শর্ত হল ক্রমাগত ব্যথা পেতে থাকা ততক্ষণ, যতক্ষণ না ব্যথাটা আর ব্যথার মতো অনুভূত না হয়। তার কি আবার তাই হল? সে ব্যথাহীন হয়ে গেছে? আশ্চর্য আরেকটা বিষয় আছে। তার মৃত্যুদণ্ডও হতে পারে রাজন আজগরের কন্যা হওয়ার খাতিরে। কারণ বাংলাদেশের আইন সক্রিয় হয় পাপীর ধ্বংসের পর। যতদিন পাপী পাপ করতে পারে, করুক না। দোষ কি? শুধু শুধু পাকড়াও করে পরিশ্রম করা আর শরীরের ক্যালোরি খরচা। এটা বাংলার আইনের বিধান। যখন পাপী মরে যায় অথবা ফুরবল হয়ে পড়ে, তখন তার পাপের মাল বাজেয়াপ্ত করা থেকে শুরু করে সব রকম আইনি পদক্ষেপ নেওয়া শুরু। হিসেবে রূপকথার এখন ফাঁসি হতে পারে। রাজন আজগরের সম্পত্তি ও কালোধান্দা সবটা নিয়ে চরম তোলপাড় তদন্ত শুরু হয়েছে। রূপকথার মৃত্যুকে ভয় লাগছে না। সে শুধু সময় কাটাতে চাইছে, যাতে ততটা সময়ে জয় পলাশকে ফুরিয়ে সবটা কাটিয়ে উঠতে সুযোগ পায়। চেয়ারের একদম ওপরে স্পটলাইট। অফিসার বারিক সামনে এসে বসলেন, সেখানে অন্ধকার। রূপকথার ব্লাউজের হাতাটা ফেরে গেছে। ফর্সা দেহে চামড়ার নিচে রক্ত জমাট বাঁধা, কোথাও তো কোথাও চামড়া ফেটে রক্ত বেরিয়ে শুকিয়েও গেছে। সেই রক্তাক্ত খোলা দেহের দিকে বারিক লালসার চোখে চেয়ে রইল। মুখটা বিশ্রীভাবে আঘাতপ্রাপ্ত, তবু সুন্দরী তো রূপকথা। বারিকের ভেতরে তোলপাড় শুরু হল। এটা পাপ নয়। রিমান্ডের 3rd ডিগ্রি টর্চারে নারী কয়েদিদেরকে ধর্ষণের নজিরও আছে।
ওসব কোনো ব্যাপার না, সব জায়েজ। বারিকের আদেশে লোহার একটা রড গরম করে আনা হলো। বাহানা করে রূপকথার ছেঁড়া ব্লাউজটা আরেকটু ফেরে আঁচল নামিয়ে দিল। লোহার রড গরম হয়ে আগুনের হলকার মতো লাল টকটকে হয়ে গেছে। তার রূপকথার চামড়ায় ঠেকাতেই ছ্যাঁত করে শব্দ হয়ে নরম চামড়াটা গলে গেল। রূপকথা একটু আর্তনাদ করে ওঠে, দাঁতে দাঁত চাপে। এরপরের ছ্যাঁকাটা রূপকথার বুকের স্পর্শকাতর নরম অংশে ঠেকানো হল। রূপকথা হাসল। লোকে শুধু পলাশদের দোষ দেয়। বোকা বাঙালি। কত পলাশ আইনরক্ষাকারীর ইউনিফর্ম পরে জীবন কাটাচ্ছে, তার খবর বোকা বাঙালি রাখবে? বারিক কি পলাশ নয়? উম্মম, ভাবনায় পড়ল রূপকথা। বারিক বোধহয় পলাশের চেয়েও খারাপ। পলাশ তো পাগল, পলাশ তো খারাপ, খারাপই। কিন্তু বারিক? রূপকথার বুকের মাংস অনেকখানি ঝলছে গলে গেল। হাতের বাহুতে গর্ত তৈরি হল মাংস ক্ষয়। জ্ঞান হারিয়ে চেয়ারে হেলে পড়ল। উচিত ছিল মেঝেতে লুটিয়ে পড়া। পড়ল না। হাত পা কাঠের চেয়ারে বাঁধা। বারিক বিরক্ত হল। এখন আবার হাসপাতালে সরাতে হবে। কাজের কাজ হল না। কোনো তথ্য দিল না। চলবে।